আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসলে আমরা আমাদের সুন্দর মুহূর্তগুলো সবসময় আমাদের ব্লগের মধ্যে শেয়ার করি, অথবা সবাই মানে ফেসবুকের মধ্যে তারা তাদের সুন্দর মুহূর্তগুলো শেয়ার করে, কিন্তু কষ্টের মুহূর্ত কিন্তু কখনোই শেয়ার করে না। তো আমরা আমাদের লাইফের সুন্দর মুহূর্তগুলো আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করি। আমাদের লাইফেও কিন্তু সুখ দুঃখ মিলেই মানুষের জীবন। তো আমরা আমাদের লাইফের মধ্যে বিভিন্ন ধরনের ট্র্যাজেডি থাকে, সুখ থাকে, আনন্দ থাকে, এই আর কি। তো আজকে আমি যে ব্যাপারটা নিয়ে কথা বলতে আসছি সেটা হচ্ছে আমাদের লাইফে ঘটে যাওয়া কিছু ঘটনা। তার মধ্যে অন্যতম একটা ঘটনা হচ্ছে আমাদের কানাডার ভিসা রিজেকশন। হ্যাঁ, আমাদের হচ্ছে 1-2বার ভিসা রিজেকশন হয় নাই, কানাডাতে আমাদের 4বার ভিসা রিজেকশন হয়েছে। তো আমাদের যখন প্রথমবার ভিসা রিজেকশন হয়েছে আমরা ভাবছি যে ঠিক আছে, এখন ভিসা রিজেকশন হয়েছে, সেকেন্ড টাইম আমরা দাঁড়াই, আমাদের মনে হয় যে ভিসাটা হয়ে যাবে। কিন্তু আসলে আমাদের যেমন ভিসাটা রিজেকশন হয়েছে, তার উপর সব থেকে বড় ঘটনা যেটা, এজেন্সির স্ক্যামের মধ্যে আমরা পড়ছিলাম। তো আমরা যখন পরপর অ্যাপ্লিকেশন করতেছিলাম, আমরা ভিসা সাবমিট করতেছে, এটা আমাদেরকে দেখাইতেছে, কিন্তু আসলে ওরা কি কি ডকুমেন্টসের মধ্যে ফল্ট রাখছে ওইগুলো আমাদেরকে ওইরকমভাবে শেয়ার করে নেয়। তো আমরা যখন পরপর ভিসা রিজেকশন হয়, তো প্রত্যেকবার যখন আমরা ভিসার জন্য দাঁড়াই, আপনারা সবাই জানেন যে ভিসার জন্য দাঁড়ালে প্রায় 1 থেকে 1.5 লাখ টাকা এমনিই খরচ হয়, ভিসা ফি, এই ফি, হ্যান ফি, ত্যান ফি, সব কিছু মিলায় আর কি। হ্যাঁ, ব্যাংক সলভেন্সি। তো ব্যাংক সলভেন্সির ব্যাপারে তুমি বলো। এটা হচ্ছে তো জানেনই সবাই যে ব্যাংকের যে টাকাটা আমরা দেখাই বাইরের ক্ষেত্রে, সেটা আসলে তো টাকাটা ব্যাংকে থাকে না। এটা ব্যাংকে একটা ডকুমেন্ট বা কোনো একটা সিস্টেমে এটা বানিয়ে দেয়। তো প্রত্যেকবারই প্রায় 90,000 টাকা করে আমাদের এটাতে খরচ হয়েছে। এইভাবে 4-5 বারে প্রায় 4.5 থেকে 5 লক্ষ টাকা আমাদের এই ব্যাংক সলভেন্সিতে চলে গেছে। হ্যাঁ, ব্যাংক সলভেন্সির জন্য যে চলে গেছে, আসলে এগুলো তো আর ফ্যামিলির মানুষদেরকে ওইভাবে বোঝানো যায় না। আমি কেন বললাম যে কানাডার ভিসা রিজেকশনের ক্ষেত্রে ফ্যামিলির অনেক প্রবলেম ফেস করছি। যেমন ধরেন, আমরা যখন ভিসার জন্য দাঁড়াইছি তখন থেকে আসলে ফ্যামিলির মানুষ তো মনে করে যে ভিসার জন্য দাঁড়াইছে তার মানে হয়ে যাবে, বারবার জিজ্ঞেস করতো আমাদেরকে। ধরেন একটা স্টুডেন্ট যখন অ্যাপ্লিকেশন করবে, তখন ওর ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন আসবে, ইউনিভার্সিটি থেকে অনেক সময় ইন্টারভিউর কল আসে, তারপর ভিসার জন্য দাঁড়ায়, সব কিছু মিলে এগুলো কিন্তু আর ফ্যামিলির মানুষজন বুঝবে না। তো যখন আমাদের প্রথম ইউনিভার্সিটি থেকে অফার লেটার আসছে, আমাদের ফ্যামিলির মানুষজন মনে করছে প্রায় অর্ধেক ভিসা হয়ে গেছে। তারপর ফ্যামিলির আমরা তো তখন নতুন, এজেন্সি আমাদের কেমন ভাবে বুঝেছে যে আমরা একটা হয়তো টাকাটা দিয়ে ফেলছি, আমরা ভাবতাম ওইটাই। হ্যাঁ, আসলে এজেন্সিগুলো এরকমই থাকে। এজেন্সি ওরা এমনভাবে ব্রেন ওয়াশ করে, ওরা আসলে ট্রাই করে যে হইতেছে ফাইল কালেক্ট করার জন্য যা ইচ্ছা তাই বলে। তো ফ্যামিলির মানুষ তো এত কিছু বলে না, এই আর কি। তো আমাদের যে ভুলটা ছিল সেটা হইতেছে, আমরা ভিসা রিজেকশন হয়েছে পরে আমরা কাউকে আসলে ওইরকমভাবে জানাই নাই। আমাদের যেহেতু ও নিজে বিজনেস করে, আমিও হচ্ছে টুকটাক টিউশন করাতাম তখন। আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে কাউকে কোনো কিছু না বলি, আমরা নিজেরা নিজেদের মতো করে ডিসিশন নিয়ে আমরা বারবার দাঁড়াইতে থাকি। তো এইভাবে যে বারবার দাঁড়াইছি, আমাদের প্রায় কয় লাখ টাকার মতো লস হয়েছে। কানাডাতে প্রায় 8-10 লাখ টাকার মতো খরচ হয়েছে। তো এরপর হচ্ছে, আর সব থেকে বড় কথা যেটা, আমাদের কানাডাতে হচ্ছে ইউনিভার্সিটি টিউশন ফিসটা পাঠিয়ে দেওয়া লাগে। তো ওরা আমাদেরকে ওইভাবেই বলছে যে আপনার টিউশন ফিসটা আপনারা নিজেরা পাঠাইতে পারবেন না, আমাদের কাছে দেন, আমরা পাঠিয়ে দিব। তো ওরা করছে কি, ওরা ওই টিউশন ফিসটা আর ওরা দেশের বাইরে আর পাঠায় নাই, ওরা ওদের মতো করে আমাদের টাকাটা নিয়ে। আসলে নিয়ম হচ্ছে টিউশন ফি কোনোভাবেই কোনো এজেন্সি পাঠানোর নিয়ম নেই। এটা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে স্টুডেন্টের নিজের অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে যে কোনো ব্যাংক থেকে এটা পাঠাতে হয়। এটা আমাদেরকে এজেন্সি প্রথমে বলে নাই, বা আমরাও অত রিসার্চ করতে পারি না, হয়তো আমরা এই ফাঁদে পা দিচ্ছি আর কি। আমরা বুঝতে পারি না, ওই দেখাতে আমরা টাকাটা দিয়ে দিচ্ছি। এখানে আমাদের সবচেয়ে বড় ভুল হয়েছে। তো এগুলো তো আর ফ্যামিলি বলেন আর মানুষদেরকে বোঝানো যায় না। আর সব থেকে বড় ঘটনা যেটা, তো তখন আমার আব্বু ছিল, আমরা তো হচ্ছে 21-এর শেষ থেকে অ্যাপ্লিকেশন শুরু করি, আমরা ওইটা এন্ড হয় 2024 সালে। 21 সালের শেষের দিক থেকে
হ্যাঁ 21-এর মাঝামাঝি থেকে আমরা ট্রাই শুরু করি অ্যাপ্লিকেশন, 24-এ গিয়ে এটা আমাদের স্টপ হয়েছে। তো 21 সালে যখন তখন আমার আব্বা ছিল, তো আব্বা অনেক সহজ সরল মানুষ ছিল, তো সে সবাইকে বলে দিচ্ছে, শুধু আব্বা না আমার শ্বশুর শাশুড়িও সবারই বলে দিচ্ছে আমার ছেলের বউ তো হচ্ছে কানাডাতে অ্যাপ্লিকেশন করছে এই সেই। তো আমার আব্বাও বলে দিচ্ছে, মানে গ্রামের মধ্যে আমি যাইতেই পারতাম না, আমি গ্রামের মধ্যে গেলেই হচ্ছে জিজ্ঞেস করতো কি তোমাদের কানাডার ভিসার কি খবর, তোমার সাথে কি হইতো ওইটা বলো। একই রকম কানাডা কবে হ্যাঁ ভিসা হচ্ছে কবে যায়। হ্যাঁ আসলে ভিসা তো আর বললেই হয়ে যায় না, ভিসার কিছু ক্রাইটেরিয়া থাকে, সবকিছু মিলিয়েই হয়। ভিসা হয়ে যায়, এটা সব দেশের একটা রুলস থাকে। তো আমরা প্রথমে না বুঝেই প্রথমে অত বুঝতাম না, তো কি কি করা লাগবে, কি কি ডকুমেন্টস লাগে, অথেন্টিক কি কি কাগজপত্র কিছু দেওয়া লাগে, ওগুলো আমরা না বুঝে ওই এজেন্সি আমাদেরকে যেভাবে বলছে এইভাবে। এজেন্সির কাজ হলো আপনাকে 6 মাস ঘুরাবে, 6 মাসে আপনার কাছ থেকে 10-12 লাখ টাকা এখানে ওদের কাছে যদি নিয়ে রাখে, এই 6 মাসে অনেক টাকা লাভ আসে। এটা ভিসা হোক বা না হোক ওদের একটা লাভ থাকে। এই ফাঁকটাই, এই ট্র্যাপটাই আমরা প্রথমে বুঝতে পারি। তো ওরা যেভাবে ঘুরাইছে আমরা এইভাবে ঘুরছি, এটাই হচ্ছে। আচ্ছা তারপর হইতেছে আমাদের যখন পরপর ভিসা রিজেকশন হয়, আমরা হচ্ছে কানাডাতে ডিরেক্ট মেল করি, আমরা আমাদের মেল থেকে আমরা কানাডাতে মেল করি। আসলে আমাদের তারপর মানে থার্ড টাইম যখন ভিসা রিজেকশন হচ্ছে তখন আমাদের মাথার মধ্যে আসছে যে না আমরা হইতেছে দেখি তো কি অবস্থা। তারপর আমরা কানাডার যে গ্রুপগুলো আছে ওইগুলোতে আমরা দেখি যে GCMS নোট বলে একটা কথা আছে, ওইটা আমাদের আসে। তো ওইখানে আমাদেরকে ডিরেক্টলি বলে দেয় আমাদের যে SOP ছিল ওইটা একদম অস্পষ্ট, আর SOPর কথার সাথে আমাদের কোনো মিলই নাই। কারণ SOPতে আমরা লিখে দিচ্ছি হইতেছে টিউশন ফিস আমরা পাঠাই দিচ্ছি, আর ওইদিকে আমরা টিউশন ফিস পাঠাই নাই, মানে আমরা তো আর পাঠাই না, এজেন্সির লোকজন হইতেছে পাঠায় নাই। তো এই সব কিছু মিলাই আমাদের ভিসাগুলো রিজেকশন হইলো। তারপরে হইতেছে আমাদের যে এইভাবে ভিসা রিজেকশন হয়েছে আমাদের অনেকগুলো টাকা লস গেছে, প্রায় এই বারবার হইতেছে রিজেকশন হইতেছে, এইদিকে ব্যাংক সলভেন্সির জন্য আমাদের টাকাগুলো লস গেছে। আমাদের সব কিছু মিলে প্রায় বিদেশের জন্যই আমাদের 16 থেকে 17 লাখ টাকার মতো আমাদের জাস্ট লস হয়েছে। তারপরে দেখেন একটা মানুষের ভাগ্য কত খারাপ। আর আমার লাইফের সব থেকে খারাপ ঘটনা হইতেছে আমার যখন 4th টাইম ভিসা রিজেকশন হয় ওই দিন হইতেছে আমার আব্বা মারা যায়। তো সারাদিন তো কান্নাকাটি করে ঘুমাইছি, রাতের বেলা আমার মেল আসছে, তারপর হচ্ছে ও আমাকে মেলটা দেখাইতেছে, দেখো মেল আসছে কানাডা থেকে। তো মেল আসলে কিন্তু বোঝা যায়, তো বোঝার পরে আমি বলছি যে আমাদের তো তাইলে আবারও ভিসা রিজেকশন হচ্ছে। মানে এত পরিমাণ খারাপ লাগছে ব্যাপারটা। একে তো হইতেছে আব্বা মারা গেছে ওই কষ্ট, তার উপর হইতেছে আমার ভিসা রিজেকশন হয়েছে ওই কষ্ট, তারপরে হচ্ছে সবকিছু মিলায় আব্বা মারা যাওয়ার পর অনেক সমস্যা হয়েছে। এই সব কিছু সমাধান করে তারপর ও ঢাকায় চলে আসছে, আসার পরও আমাকে বলছে যে যাই হয়েছে তুমি হইতেছে ঢাকায় আসো, একটা জব করো। তারপর আমার হইতেছে একটা রাগ ছিল যে আমি এই সেক্টরে জব করব, আমার এত টাকা লস গেছে, আমি এই সেক্টরে জব করব। এখানে মেইনলি আসছেটা কি, এখানে তো একটা কোনো না কোনো সমস্যা আসতে হয়তো বা আমরা বুঝতেছি না। আমি যখন এই সেক্টরে জব করব তখন হচ্ছে আমি বুঝতে পারবো। ও আমাকে সাজেশন দিচ্ছে যে তুমি এই সেক্টরে জব করো তাহলে বুঝতে পারবা। আমি যখন জব করছি তখন আমি বুঝতে পারছি আর কি মেনলি যে আমার কি কি সমস্যা হয়েছে না হয়েছে। আমি তারপর ওরা এসে বলতাম যে দেখো এইভাবে অ্যাপ্লিকেশন করা লাগে, এইভাবে সাবমিট করা লাগে, ব্যাংক সলভেন্সি ওরা যেটা দিচ্ছে এটা তো আমাদের জীবনও ভিসা হবে না, এই আর কি। আর সব থেকে বড় কথা কি যে আপনারা যখন ভিসার জন্য দাঁড়াবেন আর আপনারা কাউকেই বলবেন না যে আপনারা আসলে ভিসার জন্য দাঁড়াইতেছেন, কাউকে বলবেন না। এমনকি মানে যারা আপনার ফ্যামিলির মানুষজন আপনার হেল্প করতেছে টাকা দিয়ে ওরা বাদে আমার মনে হয় যে আর কাউকেই বলার দরকার নেই। এমনকি ফ্যামিলির মানুষ যে আছে ওরা বলবেন অ্যাপ্লিকেশন করে রাখছি, দেখি হইতেও পারে নাও হইতে পারে। কারণ ফ্যামিলির প্রেশার যে কি পরিমাণ খারাপ এটা আমরা দুজন ছাড়া আমার মনে হয় না আর কেউ জানবে। ফ্যামিলির প্রেশার রেগুলারই জিজ্ঞেস করতে থাকে 2 দিন কি অবস্থা, কি খবর, ভিসাটার কি হইলো। আমার ক্ষেত্রে তো এমনও হয়েছে অটোওয়ালাও জানে যে আমি কানাডার জন্য ভিসার জন্য দাঁড়াইছি। আমার বোন তো মাঝে মাঝে আইসা বলতো অটোওয়ালাও জানে তোরা ভিসার জন্য দাঁড়াইছিস, কি খবর। আমি তো ওরে একসময় বলতাম কি আমি বাড়িতেই যাবো না, এখন বাড়িতে গেলেই সবাই জিজ্ঞেস করে কি খবর কি অবস্থা, এই আর কি। আচ্ছা আমাদের লাস্টলি হইতেছে আমার যখন ভিসা 4বার ভিসা রিজেকশন হয়েছে আমার প্রায় 15-16 লাখ টাকার মতো লস
চলে গেছে, ফ্যামিলির মানুষ তো জানে না এগুলা। তো ফ্যামিলির মানুষকে কিভাবে বোঝাবো? ফ্যামিলির মানুষ তো আর এত কিছু বুঝবে না, আর ওরা তো এগুলোর মধ্যে জীবনে দাঁড়াইছেও না। এগুলো নিয়ে আসলে অনেক ঝামেলা হয়েছে। তারপর আমরা চিন্তা ভাবনা করছি কি, আমার যেহেতু ভিসা হইতেছে না, আমি আমার পড়াশোনা কন্টিনিউ করে গেছি, আমার যেহেতু হইতেছে না, ওরে দিয়ে দাঁড় করাই। ওরে হচ্ছে ইউকের জন্য দাঁড় করাইছি। তো ইউকের ব্যাপারটা তুমি বলো। ইউকেতে হচ্ছে ওই যে আইএলটিএস ছাড়াও দাঁড়ানো যায় আর কি, কিন্তু ইউকের একটা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট আছে, ওটা হচ্ছে ওআইটিসি আমি আমার স্কোর আসে 8। হ্যাঁ, ওইটা দিয়ে অ্যাপ্লিকেশন করে আমি একটাতে অফার লেটার পাই। একটা ইউনিভার্সিটি যেন নাম ছিল ওলভারহ্যাম্পটন। আমি মাঝে একটা কথা বলি, ওয়াইটিসির 8 মানে হচ্ছে আইএলটিএস এর 7.5 নাকি? 7 আচ্ছা, আইএলটিএস এর 7। একটা স্টুডেন্ট কতটুকু ভালো হইলে তার ওয়াইটিসির স্কোর আসে 7, মানে ওয়াইটিসির 8 আসে। তো ও কিন্তু খুব ভালোভাবে পড়াশোনা করছে। আর এই যে মাঝখানে যে পড়াশোনা করছে, আমরা কিন্তু ফ্যামিলির জানাই নাই, ওরে যে দাঁড় করাইছি। বলো। পরে ওভারহ্যাম্পটনে দুইটা ইন্টারভিউ হয় অনলাইনে, ফেস টু ভিডিও ইন্টারভিউ আর কি, এটাকে ক্রেডিবিলিটি ইন্টারভিউ বলে। তো দুইটা হওয়ার পরে ক্যাশ ইস্যু করে। যারা ইউকে নিয়ে অ্যাপ্লাই করেছেন বা ইউকে সম্পর্কে জানেন তারা জানেন যে ক্যাশ লেটার আসলে তারপর ভিসাতে দাঁড়াতে হয়। তো ক্রেডিবিলিটি একটা পাস করলাম, করার পর দ্বিতীয়টা দিলাম, দ্বিতীয়টাতে কোনো সমস্যা হয় নাই। প্রথমটা ছিল প্রায় 45 মিনিটের ইন্টারভিউ, সম্পূর্ণ ইংরেজিতে, সামনাসামনি। ওটাতে আমি 16টা না 17টা কোশ্চেন ছিল, ওটা পাস করি। তারপর দ্বিতীয় ক্রেডিবিলিটিটা মানে সেকেন্ডটা, ওটাতে একটা টাইম দিয়ে দেয় যে ওটা কি ক্যাশের যে সফটওয়্যারটা, ওটার ভিতরে ঢুকেই যে কোনো সময় এক্সামটা দেওয়া যায়। প্রথমটা পাস করলে দ্বিতীয়টা আসে, প্রথমটা পাস না করলে দ্বিতীয়টা আসে। প্রথমটা পাস করি, তারপর দ্বিতীয়টা দিই। দ্বিতীয়টাতে পুরো কোশ্চেন ছিল মাত্র 4টা, আর পুরো এটাতে আবার টাইম থাকে। ক্রেডিবিলিটি ইন্টারভিউতে যারা দিয়েছেন তারা জানবেন, এটা একটা টাইম থাকে, এত মিনিটের ভিডিও রেকর্ড করে এটা আনসারটা দেওয়া লাগে। তো ও প্রথমটাতে তো ছিল 16টা, এক একটা ছিল 1 মিনিট, কোনটা 1.5 মিনিট, কোনটা 2 মিনিট, এরকম করে ছিল। দ্বিতীয়টাতেও এরকম 4টা প্রশ্ন, মাত্র 1.5 মিনিট করে প্রত্যেকটা। ওইখানে প্রত্যেকটা 1.5 মিনিট ছিল, তাহলে কত হয়? 4 মিনিট 6-7 মিনিটের ইন্টারভিউ, একদম ছোট ছোট প্রশ্ন ছিল। ওই দ্বিতীয়টা প্রথমটার চেয়ে আরো সহজ কোশ্চেন, 1.5 মিনিটের আনসার বুঝে নিত কীরকম প্রশ্ন হবে। জাস্ট আমার কোর্স ডিউরেশন, কোর্সগুলো কী কী, আমার ওই সাবজেক্টগুলো আর কি, এগুলা, এরকম 4টা প্রশ্ন করে সুন্দরভাবে আনসার দিয়ে আমি রেকর্ড দিয়ে দিই। কোনো কথা নাই, বার্তা নাই, হুট করে 2 দিনের মাথায়, 48 ঘন্টার মাথায় আর কি মেলটা আসে। এই মেলটা বাংলাতে আমি ট্রান্সলেট করে দিই। এরকম ছিল যে এই মুহূর্তে আমি তোমাদের মানে ভার্সিটি থেকে বলতেছি, এই মুহূর্তে তোমাকে কোনো ব্যাখ্যা দিতে পারছি না, কিন্তু তোমার এই ইনটেকে তোমার অ্যাডমিশনটা নিতে পারছি না, একটা মেল দেয়। তারপর মানে কেন ফেল করলাম আগে একটু বলে রাখি। ক্রেডিবিলিটি প্রথমটা যেটা ছিল ওইটাতে আমার 2বার একটু প্রবলেম হয়, মানে ওটা 3rd টাইম আমি প্রথম ইন্টারভিউটা 3বার দিয়েছি। প্রথমবার ওই যে মানে এটা তো এআই এর মাধ্যমে নেয়, তো প্রথমে ওরা ডিটেক্ট করতে পারে না যে আমি কি ওই মানে ক্যামেরার দিকে আমি তাকাইছিলাম, একটু এদিক সেদিক করছিলাম আর কি, চোখটা একটু মানে একেবারে চোখ সরানো যায় না, ক্যামেরার দিকে তাকাতে হবে। তা আমি তো ও তো জানতাম না, একটু এদিকে ঘাটটা ঘুরেছিলাম। তো প্রথমবার একটু করে আমাকে সাবধান করে আবার দিই, সেকেন্ড চান্স দেয়। সেকেন্ড চান্সও একটু সমস্যা হয় এরকম চোখ ঘুরানোর কারণে, আবার 3rd টাইম ইয়ে দেয়। ওরা এজেন্সি থেকে বলছে আপনি তো অনেক লাকি, 3rd টাইম তো কাউকে চান্স দেয় না। হ্যাঁ, সেকেন্ড টাইমে করে দেয়, রিজেক্ট করে দেয়। আমি বলছি না, আমাকে 3rd টাইমে তো চান্স দিল, করছে তাহলে আজকে রাতে আবার দেয়। আবার দিলাম, ওটাতে মানে আমার আনসারগুলো ঠিক আছে, কিন্তু আমি ওই যে মাথা লড়ার কারণে এরকম বারবার হচ্ছে না। সেকেন্ড এইভাবে আমি প্রথম স্টেপটা পার করি 3বারের চেষ্টায়। দ্বিতীয় স্টেপটা একবারের চেষ্টায় একবারই দিয়ে দিই। দিয়ে দেওয়ার পরে ওরা কোনো প্রবলেম হয়েছে না কি কোনো ব্যাখ্যা না দিয়ে জাস্ট সরাসরি আমার ক্যাশ শিটটা একদম উইথড্র করে ফেলছে। কোনো কারণ ব্যাখ্যা করে নাই, কোনো কিছু করে নাই।
ক্যাশ শিল্ডের মধ্যে আবার দেখা যায় কত পার্সেন্ট কি হয়েছে না হয়েছে এগুলো দেখা যায়। আমার পুরো ক্যাশ শিল্ডের উদ্যোগে আমি ক্যাশ শিল্ডে ঢুকতে পারতেছি হুট করে। পরে জিজ্ঞেস করলাম কি হলো, এরকম এজেন্সিতে যোগাযোগ করলাম, ওনারা আবার ভার্সিটিতে মেল করলো, ভার্সিটি থেকে কোনো সদুত্তর দেয় নাই। তারপর 2 দিন পর দেখলাম যে ইউকেতে বাংলাদেশি এবং পাকিস্তানি স্টুডেন্টদের জন্য কয়েকটা ভার্সিটিতে একটু রেস্ট্রিকশন দিয়ে দিচ্ছে আর কি। পর তখন এজেন্সি বললো যে হয়তো এই কারণে ওভারহ্যাম্পটনে পাকিস্তানি এবং বাংলাদেশি নেওয়া বন্ধ করে দিছে, তো যার কারণে আপনি আসলে পাস করছেন কিন্তু ওরা আর আরেকটা ঘটনা হচ্ছে প্রথম স্টেপটা পার করার পর আমি ফুল টিউশন ফিটা পাঠিয়ে দিছি। হ্যাঁ, ফুল টিউশন ফিস কত ছিল? তখনই আমি জানতে পারলাম যে টিউশন ফি স্টুডেন্টের নিজের পে করা লাগে, নিজের অ্যাকাউন্ট থেকে সরাসরি ওই ইউনিভার্সিটি অ্যাকাউন্টে পাঠাইতে হয়। তো তখনই আমরা এটা জানছি। তো তখন ওই এজেন্সিটা খুব ভালো ছিল। ওরা বললো যে 1 টাকা আমাদেরকে দিতে হবে না, এটা আপনি নিজে পাঠাবেন, আবার আপনার নিজের অ্যাকাউন্টে ব্যাক চলে আসবে যদি ভিসা না হয়। তো যখন এজেন্সিতে যোগাযোগ করলাম যে আমার তো এই করলো, ক্যাশ শিট তো উইথড্র করে দিল কোনো কারণ ব্যাখ্যা না করে, কি কারণে উইথড্র করলো। ওরা সরাসরি বলে দিছে যে আমরা কোনো কারণ ব্যাখ্যা আপাতত দিতে পারছি না, সরি, এরকম একটা বলে দিছে। তখন ওই এজেন্সি খোঁজখবর নিয়ে বললো যে পাকিস্তানি এবং বাংলাদেশি স্টুডেন্টদের এই সমস্যাটা হচ্ছে, আপনি অন্য একটা ইউনিভার্সিটিতে দেখেন। তখন ওইটা অযথা উইথড্র হয়ে গেল। আবার আরেকটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলাম, ওইটাও সেম, ওইটার 2 স্টেপে আমি পাস করছি। ওভারহ্যাম্পটনতে একটা স্টেপ পাস করছি, দ্বিতীয় স্টেপে কাজ করছি, ওইটাতে 2টা স্টেপে পাস করছি। পাস করে ক্যাশ দিবে আমাকে, এমন মুহূর্তে এই একই কাজ আমরা তো চিন্তা ভাবনা করে রেখেছিলাম। ওভারহ্যাম্পটন তো একটা মেল দিছি হ্যাঁ যে আমি এইবার আপাতত কোনো ব্যাখ্যা দিতে পারছি না, দুঃখিত, এরকম একটা মেল দিছে। ওটা কোনো মেলই যায় না, মানে হুট করে ক্যাশ শিট উইথড্র কি রে ভাই আমার ক্যাশ শিট করে ক্যাশ শিট আসছে না আর দিল, এরকম করতেছে কেন? ওই একই গায়ে এটা গেল। আবার থার্ড টাইমে আরেকটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলাম, ওইটাও আমাকে ঘুরাইয়া আমার 4টা পরীক্ষা নিছে টোটাল। ইউসিসি 2টা নিছে ভিডিও, তারপরে একটা কল সরাসরি ভার্সিটির ভার্সিটির একজন এজেন্ট আমাকে সরাসরি ইউকে থেকে কল দিছিল ফোনে কল দিয়ে আবার 10 মিনিট কথা বলছে। ওটাও নাকি একটা ইন্টারভিউ ছিল, 3টা ইন্টারভিউ হলো। আবার একটা মেল আসছে যে আমার আরেকটা ইন্টারভিউ নিবে, তারপরে হ্যাঁ ওইটাও নিছে। 4টা ইন্টারভিউ নেওয়ার পরও ঘুরাইয়া ক্যাশ দিবে তো দূরের কথা, এরকম ক্যাশ শিল্ডের কোনো খবর নাই, ক্যাশের কোনো খবর নাই, ক্যাশ শিল্ড একেবারেই তখন তো বুঝতেছে নি। এই 4টা ইউনিভার্সিটিতে আমার মোটামুটি 6 থেকে 8 মাস সময় নষ্ট হয়েছে। আর ওইদিকে ওই যে ওভারহ্যাম্পটনে যে পেমেন্টটা করে দিয়েছিলাম ওইটার টাকাটা আসতেও অনেক সময় লাগছে। ওইখানে আবার আমাদের যাবতীয় কাজ, এই যে ব্যাংক সলভেন্সি, ওই এখানেও তো ব্যাংক সলভেন্সি, হ্যাঁ এখানেও ব্যাংক সলভেন্সি 28 দিনের সলভেন্সি, তারপরে আরো যা আনুষঙ্গিক কিছু খরচ, এখানে আমাদের 2-2.5 লাখ টাকার মতো নষ্ট হয়েছে। তো এই আর কি, আসলে মানুষদেরকে এগুলো বোঝানো যাবে না। মানুষটা, আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য একটাই যে মানুষরা যখন আসলে অ্যাপ্লিকেশন করে, আশেপাশের মানুষজন যেমন কষ্ট দেয়, নিজের পরিবারের মানুষরা আরো সবথেকে বেশি কষ্ট দেয়। আসলে পরিবারের মানুষদেরকে একটু বোঝা উচিত যে হচ্ছে একটা মানুষ অ্যাব্রোডের জন্য দাঁড়াইছে, আমার মনে হয় যে ওরা একটু রিসার্চ করলে হয়তো বা এগুলো বুঝতে পারতো। আসলে ওরা তো এগুলো বুঝবে না। আর আমরাও 4বার ভিসা রিজেকশন খাইছি, আমি 4বার খাইছি, ওর হচ্ছে ইউকেতে রিজেকশন হইছে। মানে ভিসা এটাতে আমার একটা ভালো প্রোফাইলটা এখন ঠিক আছে, হ্যাঁ ভিসা পর্যন্ত যেতেই পারি, ক্যাশ শিল্ডের পরে ভিসার আবেদন করতে হয়, মানে ক্যাশ লেটার। তোমার পাসপোর্টটা ভারী আছে এখন পর্যন্ত, আমারটা তো পুরো অবস্থা খারাপ হয়ে গেছে, ক্যাশ লেটারই পাইনি। 2-4বারই ক্যাশ লেটার, মানে কোনো কারণ ব্যাখ্যা করে না, অযথাই উইথড্র করে ফেলছে। আসলে আমাদের থেকেও প্রোফাইল অনেক খারাপ স্টুডেন্ট আমি নিজের চোখে দেখছি, ওদের ভিসা হইছে, ওরা গেছে YTC 6 দিয়ে অনেকে ভিসা হইছে। এজেন্সি আমাকে এটাবার বলছে, বুঝলাম না যে আপনার সাথে এরকম কেন হচ্ছে বারবার। আমাদের অনেক স্টুডেন্ট YTC 6 দিয়ে, মানে বা IELTS 5.5 দিয়ে হয় না, IELTS 5.5 দিয়ে হয়। ওই যে মাস্টার্স এর যদি অনেকগুলো হয়েছে, তো আমার IELTS স্কোরটা 7 আর কি, YTC 8 আর IELTS 7 সেম রেজাল্ট।
ওর আবার এই হ্যাঁ। যতগুলা ভার্সিটি ইন্টারভিউ হলো সবগুলাতে আমি পাস। আমার এখনো ইউসিসির একটা সার্টিফিকেট আছে, ইউসি মানে এটা হচ্ছে ইউনিভার্সিটি ইউসিসিসি, কি বলে ইউনিভার্সিটি পুরো নামটা? সিসিইউ, ওই ক্যান্টারবারি ইউনিভার্সিটি। হ্যাঁ, ক্যান্টারবারি ইউনিভার্সিটি। ওই ক্যান্টারবারি ইউনিভার্সিটির যে আমি ইংলিশের একটা টেস্ট দিছি, ওদের ভার্সিটির একটা সার্টিফিকেট আমার জন্য ইস্যু করছে। আমি দুইটা এক্সামে পাস করছি, এটার একটা পিডিএফ সার্টিফিকেট ফাইল আছে, হ্যাঁ। ওটাও আছে। পাস করার পরও ওরা আমাকে ক্যাশ ইস্যু করে না। আসলে ভাগ্য ভাগ্য অনেক বড় একটা জিনিস। আর সবথেকে বড় কথা কি, আমরা যখন অ্যাপ্লিকেশন করি, মজার ব্যাপার হইতেছে আমাদের আশেপাশের মানুষজন নাকি আগে থেকেই জানে আমাদের ভিসা হবে না। আরে বিদেশ বললেই যাওয়া যায় নাকি, আমাদের খুব কাছের মানুষজন আমাদেরকে বলছে এই কথাগুলো। তো আমরা তখন ভাবছি কি আচ্ছা বলতে থাকুক, ভিসা যখন হয়ে যাবে তখন ওরা আবার এগুলা পজিটিভিটি চলে আসবে ওদের মধ্যে। তো কাছের মানুষগুলার যে কষ্টগুলো না, এগুলো একদম মনের মধ্যে থাকে। যখন এমন ভাবছে, সবাই তো ভাবছে যে হয়েই যাবে এরকম একটা কিছু, তখন সবাই হেল্প করছে, অনেকেই, হ্যাঁ, অনেক আত্মীয় স্বজন কাছে টাকা পয়সা দিয়ে অনেক কিছু দিয়ে হেল্প করছে, এই আশায় যে আমরা গেলে হয়তো তাদেরও ছেলে মেয়ে আছে, আমরা কিছু একটা তাদের জন্য করবো। অবশ্যই যে তো রক্তের আত্মীয় স্বজন করবো, তো অবশ্যই করতাম যদি যেতে পারতাম। কিন্তু যখন তারা বুঝতে পারে না আমাদের তো হবে না, তখনই পুরো চেহারাটা চেঞ্জ, পুরো চেঞ্জ, মানে একদম রিভিল করে দিচ্ছে। 50,000 টাকার জন্য তাদের নাকি ঘরে ভাত নাই, তাদের সংসার চলছে না, কিন্তু তাদের ঘরে 16 লাখ 17 লাখ টাকার ফার্নিচার প্রতি মাসে। আচ্ছা, এগুলো আমরা রিভিল না করি, সমস্যা নেই। ফার্নিচার করতে পারে, অনেক কিছু, ফ্ল্যাট কিনে এই কিনে সেই কিনে, কিন্তু আমার কাছে 50,000 টাকা পাই, তার জন্য নাকি তাদের সংসার চলতেছে না। খুব কাছের লোকই, নাম না বলি। না, যখন বুঝতে পারলো যে আমাদের আর হবে না, কোনোভাবে কোনো কিছু হবে না ইউকেতে বা কানাডাতে, তখনই তাদের সংসার চলতেছে না, তাড়াতাড়ি আমাদের টাকাটা দিয়ে দাও। ঠিক আছে, দিয়ে দিচ্ছি। সেই আর কি। আচ্ছা, আর মজার ব্যাপার কি, মানুষের কিন্তু উত্থান পতন থাকে মানুষের লাইফের মধ্যে। খারাপ সময় আসবে, ভালো সময় আসবে, কিন্তু খারাপ সময়ের মধ্যে যে মানুষের আসল চেহারাটা রিভিল করে, এটা কিন্তু খুব খারাপ। আমার মনে হয় যে একটু ধৈর্য ধরে দেখা উচিত আসলে ওরা কি করতেছে, ওরা কি আসলে এরকম করতেছে কিনা। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমার এইরকম ফাইল মানে একটা মানে যা বলছে, ট্যাক্স ফাইল থেকে ধইরা ম্যারেজ সার্টিফিকেট, এই সেই হ্যান ত্যান বক্কর চক্কর যা যা আছে আমরা সব রেডি করছি, কিন্তু ভিসাটা হয় নাই। তো আসলে ভিসাই তো মানুষের জীবনের সব কিছু না। আমি এই সেক্টরে জব করছি, আমার দ্বারা অনেক স্টুডেন্ট ইটালি, মালয়েশিয়া, তারপর হচ্ছে আপনার কি যেন বলে এটাকে, সাইপ্রাস, খুব চায়না, ইউকেতে অনেক স্টুডেন্ট আমার মাধ্যমে গেছে, অনেক স্টুডেন্ট। তো মানুষের জীবনের আমি আসলে মানুষকে হেল্প করতে পারছি, এটা হ্যাঁ হ্যাঁ, মানে আমি ভিসা পাই নাই, কিন্তু আমার দ্বারা অনেক স্টুডেন্টের ভিসা হয়েছে আলহামদুলিল্লাহ। আসলে কোনো স্টুডেন্ট বা কোনো মানুষের যখন সাকসেস দেখি না, আমি জানি না, আমার খুব ভালো লাগে। ইভেন আমার হাজব্যান্ডেরও সেম। আসলে আমাদের মেন্টালিটি এটাই মনে হয় এরকম, কারোর ভালো দেখলে আমাদের খুব ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, ওরা ভালো করতেছে, ভালো তো, খারাপ হইলে তো আমাদের মতো করে কষ্ট করা লাগতো। বিশ্বাস করবেন কিনা জানি না, আমি যখন ফার্স্ট মানে প্রফেশনালভাবে জব শুরু করি, আমি আমার আব্বা মারা যাওয়ার 15 দিনের মাথায় মনে হয় জব শুরু করছি। আমার পড়াশোনার খরচটাও চালাইতে পারবো না আমি, কারণ কি আমাদের তো বিদেশে অনেক টাকা লস হয়ে গেছে। আমার শ্বশুর বাড়ির মানুষের কাছ থেকে আমি শুনছি যে আমার আব্বা হইতেছে বলে গেছিল আর কি, যে আমি যেহেতু ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছি, তো আমাকে বলে দিছিল যে আব্বু খরচ দিবে না, আব্বুই মারা গেছে তো খরচটা দিবে কই থেকে। আর আমি আব্বুর কাছ থেকে নেইও নাই, আমি আমার নিজের খরচ নিজেই চালাইছি, কারণ আমি বিয়ের আগেও টিউশন করাইতাম, বিয়ের পরেও টিউশন করাইছি। তারপর 15 দিনের মাথায় এসে আমি জবে জয়েন করছি। ইভেন আমি ওই রকম পোস্টেই জবে জয়েন করছি, তখন আমি জাস্ট এক্সিকিউটিভ হিসেবে জয়েন করছি। করে এটার মধ্যে কি আছে না আছে আমি 3টা জায়গায় চেঞ্জ করছি লাস্ট টাইম থেকে। তারপর নিজের মতো করে সবকিছু শুরু করছি আর কি। লাস্টে কি বলতে চাও বলো? এই আর কি, আসলে মানুষের লাইফ নিয়ে মানুষকে আসলে মানুষের যখন বিপদের সময় থাকবে, আমার মনে হয় যে মানুষদেরকে হেল্প না করো, কথার খোঁচাটা যেন দেওয়া বন্ধ করে।
এই আর কি। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে, আপনারা যদি এই ব্যাপারটা আসলে রিলেট করতে পারেন, আমার মনে হয় যে রিলেট করতে পারলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।